আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। চুক্তি সমঝোতার পাশাপাশি আলোচনায় থাকবে তিস্তা ও শ্রমবাজার। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অভিযোগ, রিজভির শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার। দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি। বেনজিরকে দেশে ফেরাতে আমিরাতে নথিপত্র পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ বন্ধের ঘোষণা। ইরানের চুক্তির শর্তে বাধ্য করতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি। এবং বিশ্বকাপে লড়াই শুরুর অপেক্ষায় নেদারল্যান্ড সুইডেন। রাত 2টায় জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। সকালে জাপান তিউনিশিয়ার ম্যাচ। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মালয়েশিয়া চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে তিস্তা সহ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। এ সময় চীনের সঙ্গে 2টি চুক্তি ও 13টি সমঝোতার স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারে আরও কর্মী নিতে অনুরোধ জানানো হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালয়েশিয়ায় প্রাধান্য পাবে। অন্যদিকে চীন সফর নিয়ে অন্যান্য দেশ উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কখন কোন দেশে যাবে সেটা কেউ শিখিয়ে দেবে না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতীয় স্বার্থ বিবেচনা করে যে দেশে প্রয়োজন সে দেশে যাবে। তিস্তাতে আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরো যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কে, সেগুলো আলোচনা হবে। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আর ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। অনেক চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে। তারই অংশ হিসেবে দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে। ভারত বা চীন নয়, সব কূটনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে নতুন সরকারের প্রথম গন্তব্য কুয়ালালামপুর। ঝুলে থাকা শ্রমবাজারে জটিলতা নিরসন, ঝিমিয়ে পড়া বিনিয়োগে গতি আনা আর আঞ্চলিক কূটনীতিতে ঢাকার অবস্থান জানান দেওয়ার মোক্ষম অস্ত্র এই সফর। বিশ্লেষকরা বলছেন, এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং বেইজিং আর দিল্লির প্রভাব বলয়ের বাইরে গিয়ে এক নতুন স্বাধীন পররাষ্ট্রনীতির স্পষ্ট বার্তা। শামীম চৌধুরী রিপোর্টে বিস্তারিত।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান। সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রথম 2 দিনের মালয়েশিয়া সফরে 5টি সমঝোতা স্মারক ও 3টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। 23 জুন শুরু হবে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো খাতে প্রায় 3টি চুক্তি ও 12টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় নতুন সেতু নির্মাণ, চীনা অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো। বিশ্লেষকদের আশা, সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি শ্রমবাজার, বিনিয়োগ, অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বৈদেশিক রেমিটেন্স যেটি আসছে সেটি যদি আরও বাড়ানো যায়, আরও যদি কর্মসংস্থান উন্মুক্ত করা যায়, তাহলে এটি অর্থনৈতিক কাঠামোটাকে আরেকটু সবল করতে, শক্ত করতে সমর্থ হবে। প্রধানমন্ত্রীর এই সফর আঞ্চলিক কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা বিশ্লেষকদের। সফরের মধ্য দিয়ে আমরা কি আমাদের প্রয়োজন, আমার অর্থনীতিকে পুনরুজ্জীবনের জন্য কি পাওয়া গেল, সেই বিষয়গুলো কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। চীন কিংবা ভারতের বলয় এড়ানোর এই চেষ্টা কতটা সফল হবে তাই এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। রাজধানীতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই রোড শো এর আয়োজন করে শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশি ব্যবসায়ীদের মধ্যে প্রাণ, RFL, ACI, ওয়ালটন, মেঘনা স্কয়ার সহ বিভিন্ন শিল্প গোষ্ঠীর কর্ণধাররা উপস্থিত ছিলেন। এছাড়াও জাপানি কোম্পানি মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন সহ আরও বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধি এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। এদিকে শিশু কিশোরদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখা ও শিল্প সাহিত্যে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলায় সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরার তাগিদ দেন তিনি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাইমারি পর্যায়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট, হাই স্কুল পর্যায়েও গোল্ড কাপ টুর্নামেন্ট চালু করা হবে। আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। সারা বিশ্বে এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সব কিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় বিএনপি গত 5 দশক ধরে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করে আসছে। তিনি আরও বলেন, জামায়াত ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সময় বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন এবং আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে জামায়াত ইসলামী মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নেবার আহ্বান জানান। দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। কোন গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়, কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। 23 জনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সে বিষয়ে পুলিশকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। বলেন, আগের তুলনায় দ্রুত গতিতে কাজ করছে সরকার। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বেনজির আহমেদকে দুবাই পুলিশ বাংলাদেশের হাতে হস্তান্তর করবে বলেও প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সাম্প্রতিক সন্ত্রাস দমনে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির লঙ্ঘন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে। প্রতিপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়ে ইরান আরও জানায়, আগ্রাসন অব্যাহত থাকলে চুক্তির শর্ত মানতে বাধ্য করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। ফলে ইরানের এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত 6 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় হাম ও উপসর্গে শনাক্ত হয়েছে 887 জন। আর এ পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 677 জনে। শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টার হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে দীর্ঘমেয়াদী বাজি ধরলে বাংলাদেশ কখনোই ভুল করবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে এভাবেই মন্ত্রীসহ বাংলাদেশের মানুষকে বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে 16 ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির বৈঠকের পরে কথা জানান বিমান প্রতিমন্ত্রী। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসন নিয়ে আলোচনা করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দেশব্যাপী খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গুলশান লেক পরিষ্কার করছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির 70 জন নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে অনুরোধ করেছেন সপ্তাহে অন্তত একদিন নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেই আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। গুলশানে অভিজাত মানুষের বসবাস হলেও লেকে ময়লা আবর্জনা ফেলায় আক্ষেপ জানান তারা। নগরবাসীর আরও সচেতন হওয়ার পাশাপাশি গুলশান সোসাইটি ও সিটি কর্পোরেশনকে জোরালোভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। টানা 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে দুপুরে গুলশান 1-এ নিজ বাসা থেকে বিটেল গ্রুপের সিইও আবুল বাশারকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসা বিনিয়োগ, গাড়ি বেচাকেনা এবং কোরবানি গরু কেনার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা এই আবুল বাশার। সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে গুলশান জোনের
এডিসি এসব কথা বলেন। এডিসি আলামিন হোসাইন বলেন, গ্রেফতার এড়াতে ফলস সিলিংয়ের ওপর লুকিয়েছিলেন বাশার এবং প্রতারক আবুল বাশারের বিরুদ্ধে একাধিক থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তদন্তে বাশারের কথিত স্ত্রী চিত্রনায়িকা ববির সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গুলশান বিভাগের এডিসি। দীর্ঘ সময় যাবৎ বাসার প্রতারণা করে আসছিল। তার নামে তিনি ব্যবসার কথা বলে টাকা নিয়েছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, তিনি নানা জায়গায় ইনভেস্টমেন্টের কথা বলে টাকা নিয়েছেন, ইভেন জামিন করার কথা বলেও টাকা নিয়েছেন। তার নামে নানান অভিযোগ আছে। তা আমরা যেই মামলায় আমরা গ্রেফতার করেছি, এই মামলা সংশ্লিষ্ট যে কাউকেই যেই জড়িত থাকুক না কেন আমরা ছাড় দেব না। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা ছেলে সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে টেলকির জলই গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, সকালে পরিত্যক্ত একটি কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে গেলে এটি উদ্ধার করতে প্রথমে কূপে নামেন শিশু নেইমার মং। বাহির থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে একে একে কূপে নামেন বাবা বাবুল হাদিমা, মামা গ্যাব্রিয়েল নকরেক ও রতন নকরেক। পরবর্তী তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছে, এরই মধ্যে আরেকজন নামার পরে একই অবস্থা, মানে কোনো কারণে উঠে আসার শক্তিটুকু নাই, নামার পরে একদম সেন্সলেস। সাথে ফায়ার সার্ভিস আসলো, ওরা চেক করলো, এখানে এত পরিমাণে মানে গ্যাস বিষাক্ত, ওরাও নামতে সাহস পায় না। ওই তার উদ্ধার করতে গিয়ে সেও মানে আর এমনি 4 জন মানে একসাথে ওই সেখানে গর্ততেই মারা গেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুশিনের চেষ্টা করা 20 জনকে সরিয়ে নেয় বিএসএফ। দুপুরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার রাখা হয়েছে বলে জানায় বিজিবি। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার 2টি সীমান্তের শূন্য রেখায় 7 দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশিন চেষ্টার শিকার 5 যুবক। গতকাল বিকেলে উপজেলার দাঁতভাঙা সীমান্তে নতুন করে পুশিন চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। সকালে রাজধানীর মান্ডায় গ্রিন মডেল টাউনে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন। তিনি বলেন, ডিআইটির মতো প্রতিষ্ঠানগুলোর দক্ষ গ্রাজুয়েট তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক, উদ্ভাবনী ও শিক্ষার্থী বান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ডিআইটির অঙ্গীকারের প্রতিফলন। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সেন্টার পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টার্লিন। দুপুরে রাজধানী তেজগাঁও এলাকায় সংগঠনটির সেন্টার পরিদর্শন করেন তারা। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের মা বাবাদের সঙ্গে কথা বলেন তারা। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী ও চিত্রকর্ম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় অতিথিদের হাতে উপহার তুলে দেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। সচিব জানান, সরকারের পক্ষে থেকে নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একটু বেটার সহায়তা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো, বিকজ দে আর ডুইং অ্যান ওয়ান্ডারফুল জব। তাদের সেই যে অ্যাবিলিটি, তাদের যে বিশেষ একটা মেধা এবং প্রতিভা আছে, সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য তারা যে আপনার অলংকার প্রিপারেশন প্রস্তুত সহ অন্যান্য যে লাইফ স্কিলগুলো দিচ্ছেন, আমি মনে করবো ইট উইল মেক এ বিগ ডিফারেন্স। আমি এই প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ দিই।
আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের সক্ষমতা সহ সবই আছে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু নেই নিয়মিত টুর্নামেন্ট আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের আয়োজন। ফলে একদিকে নষ্ট হচ্ছে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামের মূল্যবান অবকাঠামো, অন্যদিকে ক্রিকেট থেকে ঝরে পড়ছেন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই ভেন্যুতে আছে আন্তর্জাতিক মানের নানা সুবিধা, সবুজ মাঠ, আধুনিক গ্যালারি, মিডিয়া সেন্টার সহ প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো। কিন্তু নিয়মিত টুর্নামেন্টের অভাবে বছরের অধিকাংশ সময় স্টেডিয়ামটি পড়ে থাকে প্রায় জনশূন্য। 2006 সালে উদ্বোধনের পর একবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতির টি-20 টুর্নামেন্ট হলেও এরপর বড় প্রতিযোগিতা আর হয়নি। বর্তমানে অনুশীলন ও ছোটখাটো কিছু ম্যাচ হলেও মাঠ জুড়ে নেই প্রাণচাঞ্চল্য। নিয়মিত খেলা না থাকায় মাঠের বিভিন্ন অংশে দেখা দিচ্ছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা অংশ। প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভাবে জেলার অনেক প্রতিভাবান খেলোয়াড় আগ্রহ হারাচ্ছেন। একদিন বৃষ্টি হলে 3-4 দিনও আমরা এখানে প্র্যাকটিস করার মতো ব্যবস্থা থাকে না, কাদা হয়ে যায়, পানি থাকে। গত 4 বছর ধরে আমাদের কোনো টুর্নামেন্ট নাই আমাদের মাঠে। আমরা অনেক প্লেয়াররা হয়তো রেগুলার প্র্যাকটিস করতেছি ঢাকা লিগ খেলার জন্য বা ডিস্ট্রিক্ট টিম খেলার জন্য, কিন্তু আমাদের কোনো ঘরোয়া ক্রিকেট লিগ নাই। মাঠে যে অবস্থা, কোনো লিগ হচ্ছে না, কোনো বড় প্লেয়ার আসতেছে না। আমাদের প্লেয়ারদের দাবি লিগ যদি না হয়, অন্ততপক্ষে যারা স্টেডিয়ামের দায়িত্বে আছেন, ক্রীড়া সংস্থার দায়িত্বে আছেন, যেন একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা গেলে স্টেডিয়ামটি সরব হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা এই বিষয়ে ইতিমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি, এই আবেদন করেছি। বিসিবি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামকে প্রাণবন্ত করার জন্য নিয়মিত ক্রিকেট আয়োজনের দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।